ইরফান বিরক্ত হয়, দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মাইরার সামনে দাঁড়ায়। মাইরা ইরফানের পাশ কাটিয়ে যেতে চাইলেই ইরফান দ্রুত মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। কোলের বাঁ পাশে লাবিব। মাইরা বাঁ হাতে লাবিবকে ধরে, ডান হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফানকে একজন নাড়াতে পারে না, উল্টো ইরফানের সাথে না পেরে পিছিয়ে যায়, যেন ইরফান তাকে ঠেলছে। পিছু যেতে যেতে দেয়ালে পিঠ ঠেকে যায় মাইরার, তবুও ইরফান চালো না। লাবিব ডেকে ওঠে, আপুই। মাইরা গায়ের জোরে ইরফানের গলায় খামচে ধরে। ইরফান মাইরাকে ছেড়ে দাঁড়ায়। মাইরা মাথা নিচু করে নেয়। এই লোকটা এমন কেন? তার ভাই না হয় কিছুই বুঝে না, কিন্তু তবুও এটা কেমন লাগে। তার ভাবনার মাঝেই ইরফান লাবিবকে মাইরার কোল থেকে নামিয়ে টেবিলের উপর থেকে বেশ কয়েকটি চকলেট লাবিবের হাতে দেয়। এরপর মৃদুস্বরে বলে, তোমার আম্মুকে গিয়ে বলো আপুইকে তার হাজব্যান্ড আদর করছে। কথাটা শুনেই মাইরা তড়াক করে মাথা উঁচু করে তাকায়। লাবিব দৌড়ে যেতে যেতে বলতে থাকে, কবিশ দুলাভাই আপুইকে আদর করছে, কবিশ দুলাভাই। আর শোনা গেল না। মাইরা রেগে ইরফানের দিকে চেয়ে বলে, আপনি একটা নির্লজ্জ লোক। আমার মাকে গিয়ে ও এসব বলবে? আপনি বাচ্চাটাকে কি শেখাচ্ছেন এসব? আর কোনো কাজ নেই আপনার? ইরফান ঘরের দরজা আটকে মাইরার দিকে এগিয়ে আসতে আসতে বলে, আছে, বাট দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টাস্ক। মাইরা কী বলবে বুঝতে পায় না। মানে তার 4 বছরের ভাইকে শেখাচ্ছে বউকে আদর করার কথা, এটা নাকি ইম্পর্টেন্ট কাজ। এই লোকটাকে কি করা উচিত? ভাবনার মাঝে ইরফান মাইরাকে কোলে নিয়ে বেডে শুয়ে পড়ে। মাইরা মুচড়ামুচড়ি করে। ইরফান মাইরাকে শক্ত করে ধরে মাইরার গলায় মুখ গুজে বলে, পুরো দিন তোমার মা ভাইকে দিয়েছি, 1 আওয়ার এখানে থাকো। মাইরা নড়েচড়ে বলে, আমি থাকবো না, ছাড়ুন আমায়। ইরফান মাইরার গলায় দাঁত বসায়। মাইরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান ছেড়ে দেয়, গলায় মুখ গুজে রেখেই বলে, স্টুপিড, এসব নেগেটিভ ওয়ার্ড আমার সামনে ইউজ করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মাইরা দমে যায়। বেশ কিছুক্ষণ পর মিনমিন করে, আজকে এখানে থাকি। নো, আমার কাজ আছে। মাইরা রেগে বলে, হ্যাঁ সেই তো শুধু কাজ আর কাজ, আমি যাব না আপনার সাথে। ইরফান সূক্ষ্ম হাসল। মাইরাকে আরেকটু শক্ত বাঁধনে জড়িয়ে নিয়ে মাইরার দিকে চেয়ে বলে, আর 2 দিন পর বিয়ে, প্রিপারেশন ফর মাই ডিপ অ্যাটেনশন। ইরফানের কথার অর্থ বুঝতে পেরে মাইরার লজ্জায় কেঁপে ওঠে, চোখ বুঝে নেয় দ্রুত। ইরফান মাইরা গ্রাম থেকে মাত্র রওনা হলো। শুদ্ধ রাস্তায় দাঁড়িয়ে ফোনে কিছু করছে। নাসিমকে দেখে এগিয়ে আসে। নাসিমও শুদ্ধকে দেখে দাঁড়িয়ে যায়। শুদ্ধ ফোন পকেটে রেখে বলে, আরে তুই গ্রামে যে আসবি বলি না কেন? নাসিম ছোট করে বলে, এমনি চলে এলাম, মামার বাড়ি সপ্তাহখানেক থাকবো, মাও আছে এখানে। শুদ্ধ নাসিমের কাঁধে হাত রেখে বলে, আমার বিয়ার তুই থাকবি না, পাগল নাকি? নাসিম মৃদু হেসে বলে, তোর আর ফাইজের বোনের জন্য অনেক দোয়া দিয়ে দিলাম, আমি যেতে পারবো না দোস্ত। শুধু নাসিমের কথা উড়ে দিয়ে বলে, গাঞ্জা খাইছো সোনা? খাবি তো খাবি, ডেট দেখে খাবি না? তোদের জ্বালায় আমি শুদ্ধ আর বাঁচি না। বল কোথা থেকে কিনে খেয়েছিস, আমি দোকানদারের সাথে যোগাযোগ করে তোকে ডেট আছে এমন গাঞ্জা দিতে বলবো। ঠিকানা কি রে? নাসিম বিরক্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, এভাবে তাকিয়ে লাভ নাই, আমাকে মহান হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। নাসিম হতাশ কণ্ঠে বলে, একটু ভালো হ, তোর 2 দিন পর বিয়ে। শুদ্ধ হেসে বলে, এক বন্ধু ছাড়া আরেক বন্ধুর বিয়ে হয় না, জানিস না? নাসিম মৃদু হাসল। এরপর শূন্য দৃষ্টি রেখে বলে, ইরফান বারবিডল গ্রামে এসেছিল, আমাকে যদি একবার জানাতি। শুদ্ধ শুদ্ধ নাসিমের দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও থেমে যায়। নাসিম মলিন গলায় বলে, প্রথম বারবিডলকে একবার দেখেছিলাম জাস্ট, তার সাথে কখনো কথা হয়নি আমার, অথচ কত করে চাইতাম আমি তাকে। এরপর একদিন কথা বলার সুযোগ হয়, তবে বারবিডল আমাকে এক প্রকার অ্যাভয়েড করেছে। এরপর জানলাম সে আমার বন্ধুর বউ। এরপর জানলাম বারবিডল আমার বন্ধুকে ভীষণ ভালোবাসে। তার দিক থেকে আমি কোনো পজিটিভ সাইন পাইনি। তাকে তো আমার ভুলে যাওয়ার কথা, তাই না? কিন্তু যত দিন আজ যাচ্ছে বারবিডলের প্রতি আমার অনুভূতির তীব্রতা বাড়ছে। আমি ভুলতে পারছি না ওকে। একটু থেমে শ্বাস নেয়। এরপর আবারও বলে, বারবিডল যখন আমার ভাগ্যে নেই, তবে আমার মনে ওর জন্য প্রতিনিয়ত এত অনুভূতির জন্ম কেন হয়? শুধু শুদ্ধ অবাক হয়ে নাসিমের দিকে চেয়ে আছে। নাসিমের কণ্ঠ কাঁপছে। নিজেকে সামনে মৃদুস্বরে বলে, ইরফান আমার সাথে আর কথা বলে না কেন রে? শুদ্ধর খারাপ লাগলো। বোঝানোর স্বরে বলে, জানিস তো ওই কেমন মাথা পাগল,
আর মাইরার প্রতি একটু বেশি পসেসিভ। তুই মাইরাকে পছন্দ করিস এটুকুইও মানতে পারে না। একটু থেমে আবারও বলে, তুই ওর আপন, তাই তোকে কিছু বলতেও পারে না, আবার সইতেও পারে না। ও কেমন জানি তো। নাসিম মৃদু হেসে বলল, জানি। তোর খালাতো ভাইয়ের সৌভিকের দুটোরই পা ভেঙে দিয়েছিল শুনলাম। শুধু হেসে ফেলল। কোমরে হাত দিয়ে বলে, বিশ্বাস করবি না ভাই, আমি মাঝে মাঝে পাগলের ডক্টরের কাছে যেতে চাই। আমি পাগল হয়ে ভুলভাল দেখছি কিনা সেই ভয়। মানে তুই বুঝতে পারছিস? ভার্সিটিতে অন্তরাকে টাচ করেছিল বলে দুটো থাপ্পড় খেয়েছিল বেচারি। সে মাইরার জন্য এখন কি করে। সবচেয়ে বড় কথা, ওর চুলের বাহার দেখে ভাবতাম এ পাকা সন্ন্যাসী হবে। ওমা, এখন তো পুরোই পাল্টানো। মাঝখান থেকে আমার নিজেকে পাগল লাগে। ফোন ভাইব্রেট হলে পকেট থেকে ফোন বের করতে করতে হেসে বলে, মাইরার বহুত গুণ বুঝলি। ইরফানকে পুরোই উল্টে দিয়ে পাল্টে দিয়েছে। ফোনে ফারাহার কল দেখে শুদ্ধর হাসি চওড়া হয়। রিসিভ করে ফোন দিয়ে বলে, পাখি, তোমার ভাই কি খাট কিনেছে? নাসিম শুদ্ধর কথা শুনে পুরো কুঁচকে তাকায়। এ ফাইজের থেকে খাট চাইছে কেন? শুদ্ধ হতাশ কণ্ঠে বলে, আমি কি বাসর করব না? এসব কি? না, আর মানা যায় না। নাসিম অদ্ভুতভাবে তাকায়। শুদ্ধ এগিয়ে এসে নাসিমের কাঁধে বাম হাত তুলে দিল। নাসিম বুড়ো কুঁচকে বলে, ফাইজের থেকে খাট চাইছিস কেন? তোর খাট নেই? শুদ্ধ হেসে বলে, আরে শালার দেয়া খাটে বাসর করলে আলাদা একটা ভাইব পাওয়া যাবে বুঝলি। কোনো চিন্তা করিস না, আমি থাকতে তুই তোর শালার কিনে দেয়া খাটেই সব করতে পারবি। নিশ্চিন্তে আমার উপর ছেড়ে দে। নাসিম শুদ্ধর পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, বাদরের বাচ্চা ভালো হ। তোর অত্যাচারে তো দেখছি তোর বউ দৌড়ে পালাবে। তখন তুই শালা কিনে দেয়া খাটের সাথে বাসর করিস বসে বসে। শুধু মেয়েকেই রাগ দেখিয়ে বলে, এসব কি বদদোয়া। এই নাসিমা খালা তোর জীবনে বিয়ে হবে না বলে দিলাম। নাসিম কটমার দৃষ্টিতে তাকায়। শুধু ঠোঁট টিপে হেসে বলে, ফাড়া পাখি, আমাদের স্পেশাল নাসিমা খালাকে চিনো? ফাড়া হতাশ এই লোকটাকে নিয়ে, তবে হাসলো বেশ শুদ্ধর কথায়। একটু পর থেমে অসহায় কণ্ঠে বলে, আমি একটা জরুরি কথা বলতে কল করেছি, তুমি কি আমার কথা শুনবে? শুদ্ধ মৃদু হেসে বলে, শুনছি, বলো। অন্তরা আপু কোথায় জানো? শুদ্ধ কিছুটা অবাক হয়ে বলে, অন্তরাকে দিয়ে তোমার কি কাজ? অন্তরা আপুর ছোট বোন নুসরাত আমাদের সাথে পড়ে। সে প্রায় এক সপ্তাহের বেশি হলো ভার্সিটি আসে না। প্রথমে ভেবেছিলাম এমনি হয়তো চলে আসবে, কিন্তু এখনও আসে না। আর ওকে অনলাইনেও কোথাও পাচ্ছি না। আমার ফ্রেন্ডরাও খোঁজ নিয়েছে, ওরা যে বাসায় থাকতো সেখানে ওরা নেই, বাসা ছেড়ে দিয়েছে। ফারাহার পুরো কথা মন দিয়ে শুনল শুদ্ধ। বেশ ভালোই অবাক হয়। মাইরার অসুস্থতার পর তো অন্তরার আর খোঁজ নেওয়া হয়নি। নাসিমের দিকে তাকিয়ে বলে, কী রে, অন্তরার খবর জানিস? নাসিম ভাবলেশীনভাবে বলে, না, আমি কিভাবে জানবো? শুদ্ধ ফারাহার উদ্দেশ্যে বলে, আপাতত আমরা কেউ ওর খোঁজ জানি না, আমি খোঁজ নিয়ে তোমাকে জানাবো। ফারাহা মৃদুস্বরে বলে, আচ্ছা। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, ফারা পাখি, তোমার ভাইকে বলো ও যেন কিপটেমি বাদ দিয়ে আমাকে ব্র্যান্ডের খাট কিনে দেয়। ফারাহা দাঁত কিরমির করে বলে, তুমি চরম লেভেলের অসভ্য শুদ্ধ। শুদ্ধ ধমকে বলে, ভাই বলে দেখো একবার, তুলে আছাড় মারব। ফারাহা কল কেটে দেয়। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে নাসিমের দিকে চেয়ে বলে, বাল, ভোর থেকে ভাই শুনতে শুনতে কবে না জানি নিজের বাচ্চা হলে তার মুখে আমাকে মামা ডাক শুনতে হয়। নাসিম তার বাড়ির দিকে যেতে যেতে বলে, এই কথাটা যেন ভুলে যায়, এজন্য আমি সামনের শুক্রবার মসজিদে জিলাপি বিলাবো। শুধু রেগে বলে, এই বেয়াদব, তোর বিয়ে হবে না, যা, দ করে দিলাম। নাসিম মৃদুস্বরে বলে, আমি বিয়েও করব না। শুদ্ধ নাসিমের কথাটা শুনে বলে, আমার বিয়েতে আসবি কিন্তু। নাসিম একবার পিছু ফিরে তাকায়, মৃদু হেসে বলে, অত কষ্ট কিভাবে সহ্য করব? বারবিটলের বিয়ে দেখার শক্তি নাই। জোর করিস না ভাই, থাক যাই। কথাটা বলে দ্রুত পায়ে এগিয়ে যায়। শুদ্ধ মলিন মুখে চেয়ে রইল নাসিমের দিকে। ছেলেটা অদ্ভুত, খারাপ লাগে তার। এর সমাধান কি? শুদ্ধ বেশ ভালোভাবে খোঁজ খবর নেয়, কয়েকজনকে কল করে, কিন্তু অন্তরার কোনো খোঁজই পেল না। কোথায় উদয় হলো? বেশ চিন্তিত হলো। ভাবলো আগামীকাল শহরে গিয়ে আবারও ভালোভাবে খোঁজ নেবে। অন্তরার গ্রামের বাড়ি চেনে না, নয়তো সেখানে খোঁজ নেওয়া যেত। তবে শুদ্ধ আন্দাজ করছে অন্তরা ইচ্ছে করে এই শহরে নেই, অথবা থাকলেও তাদের সবার আড়ালে থাকতে চাইছে। ইরফান আর মাইরের মাঝে ঝামেলা, মাইরের ব্রেন চাপ, দুটোতেই অন্তরার বেশ বিরক্তিকর কাজ ছিল। ভাগ্যিস ইরফান জানে না, নয়তো অন্তরাকে কি করতো কে জানে। বড় হয়ে বন্ধুদের মাঝে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এদিকে নাসিম, ওদিকে অন্তরা। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল। সন্ধ্যার পরপর ইরফান আর মাইরা গ্রাম থেকে এসে পৌঁছেছে।
ইরফান বাড়ির ভেতরে আসেনি। মাইরাকে নামিয়ে দিয়ে সে অফিসের দিকে গিয়েছে। মাইরা বিরক্তি নিয়ে বাড়িতে আসে। নামাজ পড়ে মিলাকে কল করে। সে কল রিসিভ করে না। মাইরার মন খারাপ হয়। মিলা তার উপর মারাত্মক রেগেছে। কলেজে গিয়ে কত তেল মেখেছে, কিন্তু ওই বান্দি গলেনি। মাইরার সাথে এত কিছু ঘটেছে, অথচ সে কিছুই জানে না। এটা নিয়ে তার রাগ। কবে যে ভাঙাতে পারবে বেচারির রাগ। তবে আজ সে পণ করেছে, এই মেয়ে যতক্ষণ তার ফোন তুলবে না, সেও কল দেয়া থামবে না। সত্যি সত্যিই মাইরা পুরো 15 বার কল দিল ধৈর্য নিয়ে। এরপর একটা ক্লান্তির শ্বাস ফেলে 16তম কল দিলে কল রিসিভ হয়। মাইরা খুশিতে কিছুটা লাফিয়ে ওঠে। সাথে সাথে অনুনয়ের সুরে বলে, তুই আমার সোনা পাখি। আমি 1000বার কান ধরে উঠবাস করব ময়না, একটু কথা ক আমার সাথে। এই ময়না। ওপাশে মিলে ঠোঁট টিপে হাসছে। একে ভালোই জব্দ করেছে। কত বড় সাহস, শুধু মুখে বলবে বান্ধবী, আর কাজের বেলায় অষ্টরম্বা। তা তো হবে না। এত বড় অসুখ বাঁধিয়ে কাটিয়ে এলো, অথচ তাকে 2 দিন আগে জানালো। এসব সে মানবে নাকি? মাইরা আবারও অসহায় কণ্ঠে বলে, এই কথা বল রে। তুই আমার শ্যামা মায়ের বোন, আমার খালা। এমন করলে কিন্তু আমার সেই খারাপ লাগে। মিলা এবার গলা ঝেড়ে বলে, ঠিক আছে, ভবিষ্যতে যেন আর এরকম ভুল না হয়। মাইরে হাঁটতে হাঁটতে মাথা নেড়ে বলে, অবশ্যই অবশ্যই। আমি তো এরপর থেকে সবার আগে তোকেই বলবো। শিশলার আগেও তোকে বলবো। পাক্কা ময়না। মিলা হেসে বলে, ওমা, তোর বরের থেকে আমার বেশি ইম্পর্টেন্ট দিবি নাকি? দিলে বাসর রাতে আমাকে প্রক্সি দিস। তোর জামাই আঙুল চুষবে বসে বসে। মাইরা চোখ মুখ কুঁচকে তাকায়, রেগে বলে, এক থাবড়া খাবি বেয়াদব। মিলা মিটিমিটি হেসে বলে, বুঝেছি বুঝেছি, এতদিন ভুল বোঝাবুঝি শেষ হয়েছে। এখন তোর তৃষ্ণার্ত বরকে সঙ্গ না দিলে তোর অঙ্গই পুড়বে, তাই না ময়না? মাইরা কোমরে হাত দিয়ে রেগে বলে, আর একটা ফালতু কথা বললে তোর ভবিষ্যৎ জামাইয়ের উগানটা পাঠাবো বলে দিলাম। মিলা হেসে বলে, আমাকেও পাঠাস রে। টিকিট ছাড়া বিনে পয়সায় যেতে মজাই লাগবে। মাইরা হেসে বলে, আহারে ময়না, ওখানে গিয়ে তোর জামাইয়ের চারপাশে হাত পা টিপে দেয়া মেয়েদের দেখিয়ে তোর অঙ্গ চালানোর ব্যবস্থা করব আমি। মেয়েলা ভোতা মুখ করে রাখে, সে মেয়েরা কি ছোট ছোট কাপড় পরে থাকে? অমন জায়গায় তার জামাই গেলে সে হার্ট ফেল করবে। মাইরা এসব রেখে বলে, তুই কালকে এখানে আসবি কিন্তু মেলা। একটা বাহানা দেখাইলে চটকানা খাবি। রাত প্রায় 12টার কাছাকাছি। ইরফান অফিস থেকে ফিরে বেডের দিকে নজর করলে দেখলো মাইরা ঘুমিয়ে গিয়েছে। মাইরার বিড়াল লিও মাইরার পাশেই ঘুমিয়ে আছে। মাইরা লিওকে জড়িয়ে ঘুমিয়ে আছে। ইরফান বিরক্ত হলো। এগিয়ে গিয়ে লিওকে নিয়ে মেঝেতে রাখা অনেকটা দোলনার মতো তার উপর শুইয়ে দিল। মাইরার জন্য এই বিড়ালকে তার বাচ্চার মতো পালতে হয়। তার উপর আবার এটা তার বউয়ের সাথে ঘুমানোর শখ করে। মাঝে মাঝে ইরফানের ইচ্ছে করে একে আছাড় মারতে। লিওকে যথাস্থানে রেখে ইরফান মাইরার দিকে একবার তাকালো। এরপর সে ফ্রেশ হতে যায়। শাওয়ার নিয়ে বেরিয়ে দেখলো মাইরা এলোমেলো অবস্থা। প্রথম যেদিন মাইরা তার রুমের বেডে ঘুমিয়েছিল, অনেকটা সেভাবেই ঘুমিয়েছে। বেডের কোনায় মাথা রাখা, চুলগুলো মেজে ছুঁয়েছে। জামা উঠে ফর্সা পেট উন্মুক্ত হয়েছে। ইরফান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মাইরার দিকে এগিয়ে এসে মাইরাকে ঠিক করে শুয়ে দেয়। জামা ঠিক করতে গিয়ে ডোক গেলে শুকনো গলা ভেজায়। নিজেকে না দমিয়ে উন্মুক্ত পেটে দুটো গাঢ় চুমাকে দাড়ির খোঁচা লাগায় মাইরা ঘুমের ঘরে একটু নড়েচড়ে ওঠে। ইরফান এগিয়ে এসে মাইরার কপালে একটা চুমু খেয়ে সরে যায় মাইরার থেকে। নিজেকে পরিপাটি করে রুম থেকে বেরিয়ে যায়। মাইরার হঠাৎই ঘুম ভেঙে যায়। চোখ মেলে ঘরের আশেপাশে চোখ বুলিয়ে ইরফানকে খুঁজলে পায় না। বেডে লিওকে না দেখে চিন্তিত হয়। বেড থেকে নেমে দাঁড়িয়ে লিওর জায়গায় তাকে ঘুমাতে দেখে বুঝল ইরফান এই কাজ করেছে। মাইরা এগিয়ে গিয়ে বেলকনিতে ইরফানকে খুঁজলে পায় না। মাইরার ভীষণ বিরক্ত লাগে। একে তো এসেছে 100 ঘন্টা পর, এসেই আবার নেই। মেজাজ খারাপ লাগে। ওয়াশরুমে গিয়ে মুখে পানি দেয়। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে এগিয়ে যায়। ছাদের শেষ সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মাইরার নাকে সিগারেটের গন্ধ আসে। মাইরা দ্রুত তার গলায় পেঁচানো ওড়না দিয়ে নাক চেপে ধরে। এরপর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠে ছাদের মেঝেতে পা রাখে। ছাদের ডান দিকের কোণার দিকে ইরফানকে উল্টো হয়ে একটি চেয়ারে বসে থাকতে দেখে ছাদের এপাশে স্বল্প আলোর লাইট জ্বালানো। মাইরা একেবারে ছাদের বাম দিকে তাকায়। ছাদের বাম পাশে দোলনা টানানো আছে। বেডরুমে যে দোলনাগুলো থাকে, বেশ বড় সাইজের, গোল। কানাডা থেকে আসার পরপরই ইরফান বাইরের জন্য দুটো এমন দোলনা এনেছে।
একটি ইরফানের পেন্টিং রুমে রাখা আর একটি ছাদে। এখানে দোলনার উপর ছাউনি টানানো আছে, তবে তা ক্ষেত্রবিশেষে সরিয়ে ফেলা যায়। বেশ অনেকটা জায়গা জুড়ে ছাউনি দেওয়ার কারণে রোদ বৃষ্টিতেও যেন মাইরের কষ্ট না হয়। মাইরার দোলনাটি দেখে মনটা একটু ফুরফুরে হয়, তবে এসব রেখে ইরফানের দিকে মনোযোগ দেয়। মাইরার মনে হলো ইরফান ভীষণ মনোযোগ দিয়ে কিছু করছে। মাইরা এগিয়ে গিয়ে ইরফানের পিছনে দাঁড়ালে দেখতে পায় ইরফানের সামনে একটি বোর্ডের মতো কিছু, সেখানে সে তার একটি ছবি এঁকেছে, সম্পূর্ণ হয়নি এখনো। পাশেই ছোট্ট একটি টেবিল, যেখানে বিভিন্ন রং রাখা। ইরফান একটু পর পর তুলির রং মাখিয়ে ছবির আকৃতি দিতে ব্যস্ত হয়। ইরফানের ঠোঁটের ফাঁকে সিগারেট, একটু পর পর সিগারেটটি বা হাতে নেয়, আবারও ঠোঁটের ফাঁকে রাখে। ডান হাত পেন্টিংয়ে ব্যস্ত। মাইরা এখনও নাকে তার ওড়না চেপে আছে। ইরফানের পিছন থেকে একটু বাম দিকে সরে এসে বা হাত বাড়িয়ে ইরফানের ঠোঁটে চেপে রাখা সিগারেটটি টান মেরে নিয়ে নেয়। ইরফান বা হাত এগিয়ে নিয়েছিল সিগারেট ধরার জন্য। তার আগেই কেউ টান দেওয়ার সাথে সাথে ঘাড় বাঁকিয়ে তাকালে মাইরাকে দেখে বুড়ো কুঁচকে তাকায়। মাইরাকে নাক চেপে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান দ্রুত ঘাড় বাঁকায় ডান দিকে। তার নাক মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে। মাইরা বেশ অনেকক্ষণ এমন সিগারেটের ধোঁয়ার মাঝে থেকে এখন কেসে উঠল। ইরফান পকেট থেকে দ্রুত হাতে চুইংগাম বের করে মুখে দেয়। মাইরার প্রবলেম জানার পর থেকে সিগারেট আর চুইংগাম সবসময় একসাথেই রাখে সে। চুইংগাম চিবোতে চিবোতে মাইরার দিকে তাকালে দেখল মাইরা এখনও সিগারেটটি হাতে ধরে আছে। ইরফান মাইরার হাত থেকে সিগারেটটি নিয়ে গেল। মাইরা দ্রুত তার হাত সরিয়ে নেয়। ইরফান বুড়ো কুঁচকে বলে, নিভিয়ে দিচ্ছি, এদিকে দাও। মাইরা নাক ঢেকে ওড়না সরিয়ে বলে, এই সিগারেট আমি খাবো। ইরফান বিস্ময় কণ্ঠে বলে, হোয়াট? মাইরা দুবার কেশে নিয়ে বলে, আপনি সিগারেট খেয়ে নিজের আয়ু কমাচ্ছেন। আমি এভাবে নিজের আয়ু কমাবো? আমি আপনার বউ হই না? আমার একটা দায়িত্ব আছে তো কি? ইরফান চোখ ছোট ছোট করে বলে, স্টুপিড, এসব ফালতু কথা বলছো কেন? মাইরা রেগে বলে, আপনি ফালতু জিনিস খাচ্ছেন আর আমি ফালতু কথা বললেই দোষ? আমিও সিগারেট খাবো। কথাটা বলে আবারও বেশ কয়েকবার কাশলো মাইরা। ধীরে ধীরে কাশি বাড়ছে। ইরফান দ্রুত চেয়ার থেকে উঠে মাইরার হাত থেকে সিগারেট নিয়ে গেলে মাইরা পিছিয়ে যায়। ইরফান রেগে যায়, এই স্টুপিড সমানে কাশছে, তবুও জেদ করছে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মাইরাকে চেপে ধরে মাইরার হাত জোর করে সিগারেট নিয়ে দু আঙুলের মাঝে চেপে জ্বলন্ত সিগারেটটি নিভিয়ে দেয়। মাইরার শরীর কাঁপছে। ইরফান হাতের সিগারেট ছুঁড়ে ফেলে ডান হাত মাইরার গালে দিয়ে মৃদুস্বরে বলে, বেশি খারাপ লাগছে? মাইরা ইরফানের দিকে চেয়ে থাকে, মৃদুস্বরে বলে, হ্যাঁ খারাপ লাগছে। ইরফান মুখের চুইংগাম ছুঁড়ে ফেলে দেয়। এরপর মাইরার ঠোঁট জোড়ায় শুকনো চুমু খেয়ে বলে, জেদ করবে না। রেগে যাই আমি। মাইরা মুখ বাঁকিয়ে বলে, আপনি ছাইপাশ খেলে আমিও রেগে যাই। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, রাগ করার পারমিশন দিয়েছি, বাট জেদ করবে না, ওকে? মাইরা বাচ্চাদের মতো করে বলে, আপনি আর সিগারেট খাবেন না। ইরফান মাইরার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, কিছুই বলল না। মাইরা টেনে নিয়ে গিয়ে তার পেন্টিং বোর্ডের সামনে বসে মাইরাকে তার কোলে বসায়। মৃদুস্বরে বলে, দূর থেকে সিগন্যাল দিবে, তাহলে তুমি আসার আগেই সিগারেট ছুঁড়ে ফেলবো। মাইরা কিছু বলতে চাইলে ইরফান এড়িয়ে গিয়ে বলে, তোমার লিওকে এঁকেছি, যদিও ও আমার এনিমি, বাট তোমার ভালো লাগবে বলে এঁকেছি। ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি, ইউ নো, তোমার জন্য আমি আমার এনিমিকে এঁকেছি। হাউ ইজ ইট পসিবল? ইরফানের কথায় মাইরা হেসে ফেলল। পিকটির দিকে তাকালে দেখলো তার দুটো পিক আঁকা। একটিতে সে লিওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, আর একটি বেডের কোনায় শুয়েছে, চুলগুলো মেঝেতে ছুঁয়েছে। তবে পেটের দিকে নজর পড়লে মাইরা লজ্জা পায়। ইরফানকে ঠেলে বলে, আপনি আসলেই অসভ্য লোক, এসব কি এঁকেছেন? ইরফান এই কাগজ রেখে আর একটি সাদা কাগজ রাখে সামনের বোর্ডের উপর। আবারও নতুন কিছু আঁকতে হাতের সাহায্যে তুলি ঘোরায় আর ঠোঁট বাঁকিয়ে বলে, আরও অনেক কিছু আঁকতে পারি, তুমি চাইলে স্টার্ট করব। মাইরা খুব ভালোই বুঝলে এই লোক উল্টোপাল্টা মেন করছে। দ্রুত বলে, আমি পেন্টিং শিখতে চাই। ইরফানের হাত থেমে যায়, আর চোখে মাইরার দিকে তাকায়। হাতের তুলে মাইরার ডান হাতে ধরিয়ে দেয়। এরপর ইরফান মাইরার ডান হাত তার হাতের মাঝে নিয়ে হাত ঘোরায়। মাইরা বেশ খুশি হলো। ইরফান খুব বেশি সময় নেয় না, প্রায় 20 মিনিটের মাঝে একটি ছবি আঁকে। মাইরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইরফান এখন যে পিকটি এঁকেছে এটা তাদের বর্তমান অবস্থার পিক, মানে ইরফানের কোলে মাইরা বসে আছে। এটা সাইড থেকে এঁকেছে, ছাদের কিছু অংশ এঁকেছে, সাথে রাতের আকাশ। মাইরা বাম হাত গালে দিয়ে ইরফানের বুকে মাথা রেখে হেলান দিয়ে বলে, আপনি এত সুন্দর করে কিভাবে আঁকেন?
ইরফান বাঁ হাতে মাইরার কাঁধ থেকে ওড়না সরিয়ে কাঁধে একটা চুমু আঁকে। মাইরা টোপ গিলে ঠিক হয়ে বসে। ইরফান ঠোঁট বাঁকায়। ছবিটির বাকি ফিনিশিং দিতে দিতে মৃদুস্বরে গায়, জনমে জনমে তোমারে গোচাই, মরণও পাই যেন ওপারে। এটুকু গিয়ে থামে ইরফান। মাইরা এদিক ফিরে নিজে থেকেই দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান চোখে তাকালো মাইরার দিকে। মাইরা ইরফানের গলায় মুখ ঠেকিয়ে মিষ্টি কণ্ঠে এরপর গেয়ে ওঠে, সখা তোমারে বাঁধিব, তোমারই থাকিব, বাসিব ভালো শুধু তোমারে। ইরফান ভীষণ অবাক হয় মাইরার কণ্ঠে এটুকু গান শুনে। হাতের তুলি রেখে দেয় টেবিলের উপর। দুহাতে মাইরাকে জড়িয়ে নিয়ে মাইরার বাম কাঁধে চুমু এঁকে ফিসফিসিয়ে বলে, ভেরি সুইট ভয়েস। মাইরা লজ্জা পায়। ইরফানকে ধরে রেখে চোখ বুজে রাখে। ইরফান মাইরার গাওয়ার পরের লাইন থেকে গায়, সখী তোমারে বাঁধিব, তোমারই থাকিব, বাসিব ভালো শুধু তোমারে। এটুকু গিয়ে ইরফান মাইরার মুখে তার গলা থেকে সরিয়ে আনে। মাইরা চোখ বুজে রেখেছে। মৃদু আলোয় ইরফান মাইরার পুরো মুখটা নিখুঁতভাবে অবলোকন করে। দু হাতের বাঁধন শক্ত করে মাইরাকে আগলে নেয়। সময় নষ্ট না করে অধরে অধরে মেলায়। মাইরা কেঁপে ওঠে। বেশ কিছু সময় পেরোলে ইরফান মাইরাকে ছেড়ে নেশালো চোখে তাকায় মাইরার দিকে। মাইরাও চোখ মেলে তাকায়। ইরফানের দৃষ্টিতে দৃষ্টি মেলাতে পারে না। দৃষ্টি নামিয়ে নেয়। ইরফান যোগ গিলে বলে, আই নিড ইউ বাট ফ্লাওয়ার, রাইট নাও। কথাটি শুনে মাইরা তড়াক করে ইরফানের দিকে তাকায়। ইরফানের কণ্ঠ মাইরার কাছে সেদিনের মাতাল ইরফানের মতোই লাগলো। তার শরীর মৃদু কাঁপছে। দৃষ্টি নামিয়ে ইরফানকে ছেড়ে ইরফানের কোল থেকে নেমে দাঁড়ায় মাইরা। সময় নষ্ট না করে ইরফানও চেয়ার থেকে উঠে দাঁড়ায়। মাইরা পিছিয়ে যেতে যেতে কাঁপা কণ্ঠে বলে, আর কতদিন পর আমাদের বিয়ে? ইরফান ঘোরের মাঝে একটু একটু করে এগিয়ে যায় মাইরার দিকে। একই সুরে বলে, সো হোয়াট? ফার্স্ট ওয়াইফের সাথে ফার্স্ট বাসর, সেকেন্ড ওয়াইফের সাথে সেকেন্ড বাসর। মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে পিছিয়ে যেতে থাকে। আমতা আমতা করে বলে, এটা তো বেডরুম নয়। ইরফান সাথে সাথে উত্তর করে, আই উইল ম্যানেজ। মাইরা তবুও পিছিয়ে যায়। ইরফান প্রশ্ন করে, আমি তোমার কে বাট ফলোয়ার? মাইরা যোগ গিলে শুকনো গলা ভিজিয়ে আমতা আমতা করে বলে, হাজব্যান্ড। ইরফান তার পায়ের গতি থামায়। এগিয়ে গিয়ে ছাদের দরজা আটকে দেয়। ছাদের লাইট অফ করে দেয়। এরপর মাইরা থেকে খানিকটা দূরত্বে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে, আই এম ওয়েটিং ফর ইউ, স্টপ অ্যান্ড কাম। ইরফানের কথায় মাইরা থেমে যায়। ইরফান মৃদু হেসে ডান হাত বাড়িয়ে আবারও মাতাল কণ্ঠে বলে, কাম বাট ফলোয়ার। মাইরা বারবার চোখ গেলে এলোমেলো পায়ে দুপা এগোলে ইরফান টান মেরে মাইরাকে তার কাছে নিয়ে আসে। মাইরা ইরফানের বুকে এসে হুমড়ি খেয়ে পড়ে। ইরফান তার ডান হাতে মাইরার মুখ উঁচু করে ধরে। মাইরার দৃষ্টি নিচু। ইরফান মৃদুস্বরে বলে, তুমি কাঁপছো কেন? মাইরা মাথা নিচু করে রেখে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে, সরি। ইরফান মাইরার কথায় সূক্ষ্ম হাসল। হঠাৎই মাইরাকে উল্টো ঘুরিয়ে একটানে মাইরার জামার চেন খুলে দেয়। মাইরা কেঁপে ওঠে। ইরফান মাইরার পিঠে বিদ্যমান কালো তিলটে ঠোঁট ছোঁয়ায়। মাইরা থেমে থেমে ডাকে, শিশরাজ। ইরফান মাইরাকে পিছন থেকে জড়িয়ে নেয়। কাঁধ থেকে মাইরার ওড়না টান মেরে ছুলে ফেলে। পেছন থেকে মাইরার গলায় মুখ গুজে মৃদুস্বরে বলে, আই লাইক দিস নিউ নেম। মাইরা ইরফানের বুকে শরীরের ভার ছাড়ে। ইরফান মাইরাকে আগলে নিয়ে মৃদুস্বরে গেয়ে ওঠে, চলো বলে ফেলি, কত কথা কলি, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। এরপর থেমে যায়। মাইরার মুখ ডান দিকে ফেরায়। হুট করেই মাইরার ঠোরজোড়া আঁকড়ে ধরে। মাইরা যেটুকু ভর নিজের উপর রেখেছিল সেটুকু ইরফানের উপর ছেড়ে দেয়। ইরফান পিছন থেকে দুহাতে মাইরাকে উঁচু করে ধরে এভাবে কয়েক পা এগিয়ে গিয়ে দোলনার সামনে দাঁড়ায়। এরপর মাইরার ঠোঁটজোড়া ছেড়ে কিছুটা ধাক্কা দিয়ে ফেলে দেয় দোলনার মাঝে মাইরাকে। মাইরা নামতে নিলে ইরফান এক সেকেন্ডও সময় নষ্ট না করে দোলনার ভেতর গিয়ে মাইরাকে চাপটে ধরে। ফিসফিসিয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। আজ দম বন্ধ হয়ে মরে গেলেও একজন পরিমাণ ছাড়ছি না। ইরফানের কথাগুলো শুনে মাইরার শরীরে কাঁপন ধরে, কেমন ছটফট করে। ইরফান মাইরাকে ছেড়ে বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড, কি প্রবলেম? মাইরা চোখ গেলে মাথা নিচু করে মিনমিন করে, আপনাকে ভয় লাগছে। ইরফান ব্যস্ত হাতে তার পরনের শার্টের বোতাম খোলে। মাইরা পিছিয়ে যায়। ভীত চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান তার শার্ট খুলে ছুঁড়ে ফেলে মাইরার ডান পা ধরে টেনে তার কাছে আনে। দুহাতে শক্ত করে মাইরাকে জড়িয়ে নিয়ে নরম কণ্ঠে মাদকতা মিশিয়ে বলে,
ভয় পেও না, তুমি জানো তুমি আমার হার্ট। আমি আমার হার্টকে আঘাত করব না। কথাটা বলে ইরফান মাইরার গলায় গাঢ় চুমো এঁকে একই সুরে বলে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই নিড ইউ বাট ফলোয়ার, আই উইল ডু মাই বেস্ট টু বি এ জেন্টেলম্যান উইথ ইউ, ওকে?